বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশের টেবিলের উপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন। সেটা তখনও বেজেই যাচ্ছে। টেলিফোনের পাশে ঘড়ি, তাতে 12টা বাজে, রাত 12টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন। একদিকে টেলিফোনটা বেজে চলছে। বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন, জবাবে বললেন, হ্যালো। ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো। জিজ্ঞেস করলেন, হ্যালো, 465176? উত্তরে বীরেশবাবু বললেন, ইয়েস, স্পিকিং। জবাবে অপর প্রান্তের মানুষটা বললেন, বীরেশবাবু আছেন? বীরেশচন্দ্র নিয়োগী কথা বলছি। ও, নমস্কার। জি নমস্কার। এত রাতে ফোন করেছি বলে কিছু মনে করবেন না। আসলে না, ঠিক আছে, কি ব্যাপার বলুন। আসলে আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কি বলছেন জানতে পারি কি? জবাবে উত্তরে তিনি বললেন, আমার নাম গণপতি সোম। বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথা ছাড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি তো শুতে যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো চিনি না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আর আপনার স্ত্রী গত হয়েছেন 11 বছর হলো। আপনার বয়স 55। আপনার একটি ছেলে আছে, ইঞ্জিনিয়ারিং এ, সে ভোপালে থাকে। কেমন ঠিক বলিনি? বীরেশবাবু যার পর নয় খানিকটা বিস্মিত হলেন। তিনি বললেন, আপনি এত কথা কি করে? জবাব এলো, ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন আপনি বলুন আমার কথাগুলো শুনতে চান কিনা। বেশি সময় লাগবে না তো? না, অবশ্যই কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সে সময় মুক্তারামপুর বাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? ঠিকই বলেছেন। আমার সে সময় সেখানেই থাকা হয়েছিল আর কি, যদিও খুব বেশি দিন নয়। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের নাম অরূপ? হ্যাঁ। সে তো সিটি কলেজে পড়তো। হ্যাঁ। এটাও আপনি জানেন কিনা দেখুন। আপনার ছেলের একটি বন্ধু ছিল, নাম ছিল হচ্ছে শ্রীপতি। তা হতে পারে। ছেলের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না।
এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে, খুব ভালো ছেলে, যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে এরপর কুসঙ্গে পড়ে যায়। ফলে তার মধ্যে অনেক বদভ্যাস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে কুসঙ্গ ত্যাগ করাতে, কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎ পথে ফিরিয়ে আনবে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। আচ্ছা, এসব কি আপনার জানা? অরূপের এই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি, শুনুন। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে, তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া আর কোনো গতি নেই। অরূপ তাকে সাহায্য করে কিভাবে, সেটা আপনি জানেন কি? এখন বুঝতে পারছি আমি। কি বুঝছেন? আমার বাড়িতে সিন্ধুকে একটি অতি মূল্যবান জিনিস ছিল। এটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। হ্যাঁ, আপনার ঠাকুরদাদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহশিক্ষক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে আংটিটি দেন। ঠিক বলিনি? ঠিক। এই আংটিটি সিন্দুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটির অন্তর্ধান রহস্যের কোনো কেনারাই কিন্তু করতে পারিনি, পুলিশও পারেনি। পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে? তা তো বটেই, কিন্তু সেই আংটি কিন্তু আমার ছেলের কাছে যায়, আমার ছেলের কাছেই সেটা থেকে যায়। আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে তার দেনা পরিশোধের ব্যবস্থা করি। সেই আংটিটি এখন তার কাছেই আছে। সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? বুঝে পড়লাম, হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও তো দূর করা দরকার। আচ্ছা, বুঝতে পারলাম। তা আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? হ্যাঁ, এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে। তার কি যেন নাম বললেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি? হ্যাঁ। আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে? তা বেরিয়েছে। দাঁড়ান, একটু মনে করতে দিন। করুন, সময় নিন। বীরেশ বাবুর একটু ভাবতেই মনে পড়ল সে ঘটনাটা। তিনি বললেন, ওহ, মনে পড়েছে, কালকের কাগজেই বেরিয়েছে আপনাদের নাম। ব্যারাকপুর
ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে গাড়ির 3 জন যাত্রী তৎক্ষণাৎ মারা যান। তাদের মধ্যে একজন গাড়ির চালক আর 2 জন বাপু ছেলে, নাম গণপতি আর শ্রীপতি সোম। ফোনের ওপাশে থাকা লোকটি তখন বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি সেই গণপতি সোম। সত্যি বলতে, যখন তার কাছ থেকে শুনেছিলাম তিনি সেই গণপতি সোম, তখন আর বেশি কিছু বলার মতো অবস্থানে ছিলাম না। তখন সত্যি উত্তরে বীরেশবাবু বললেন, আপনি তার মানে আপনি যা ভাবছেন তাই। কিন্তু এই যে অসম্ভব, কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোন শব্দ শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাচ্ছি। কিসের শব্দ শুনতে পাচ্ছেন? কি যেন আমার নিচের দরজায় টোকা মারছে। নিস্তব্ধ রাতে বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন সে শব্দ। তারপর টেলিফোনে শুনলেন, দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না, আমি দরজা খুলব না। বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে, তার ডান হাতে রিসিভারটা কাঁপছে। আবার টেলিফোনে কথা। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? সিঁড়ি দিয়ে উঠে আসছে একটা পায়ের শব্দ। আপনি কোনো চিন্তা করবেন না বীরেশবাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে আপনার আংটিটা। চরম আতঙ্কে বীরেশবাবু বললেন, না না, আমি এটা চাই না। আপনি আপনার ছেলেকে ডেকে নিন, এক্ষুনি ডেকে নিন। ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো, তার তো উপায় নেই বীরেশবাবু, সে আপনার দোতলায় পৌঁছে গেছে। বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা এক মুহূর্তের জন্য যেন থামল, তারপর আবার শোনা গেল। এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ। টেলিফোনের ওপাশ থেকে কথা এলো, এবারে আপনি নিশ্চিন্ত। আপনি টেলিফোন পাশে রেখে পাশের ঘরে গিয়ে দেখুন। আমি আসি। আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। গুড নাইট। বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন। তার কপাল এই পৌষ মাগেও ঘর মাগত। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে উঠলেন তিনি।
অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন। হ্যাঁ, সত্যি পড়ে আছে টেবিলের উপর। এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি। 7 বছর পর ফিরে পাওয়া তার ঠাকুরদার হীরের আংটি।